আসসালামু আলাইকুম স্যার। स्मार्ट जो बोला एक तो देखते से एक तो लाइन तक है इसमें तो कोला पढ़ाइছেন कोला पढ़ाइছেন পড়তে কি পুরো আছে স্মার্ট এই স্মাইল আছে এই তো অল্প টুকু না নামাজ যে সারাদিন বলতে আছে এখন ফটোগ্রাফি এখন যদি বলা হয় যে তাতে কয়েকশো কোটি টাকা ভোরে যাব ভোরে তখন ভোরে আসতে পারবো কি লাগাটা কেমন লাগে তাও তো দিতে হবে এই কি তো খাইতে না এই যে বলে কোন এই যে দৈনিক ঠিক আছে জন্য ফেডারেশনের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এস এম মুর্শেদের নাম আমি প্রস্তাব করছি। প্রস্তাব আমি সমর্থন করলাম আচ্ছা আমি বাইরে যাইতে বাইরে ঠিক করছেন না বাংলাদেশ জামায়াত ইসলামী ফেডারেশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব হানিফ আলী সাহেবকে আজকের অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজ এফবিজে সভা এই সভায় আমরা আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। যদি এই আলোচ্য বিষয় মানে সূচির মধ্যে কোনো কিছু সংযোজন বিয়োজন করতে চান আপনারা আমাকে জানাবেন, আমি সেটা অন্তর্ভুক্ত করব এবং আলোচনা করব। সদস্য ও সদস্য চিহ্নিতকরণ প্রসঙ্গে 2 হচ্ছে যে গঠনতন্ত্র সংশোধন প্রসঙ্গে, 3 হচ্ছে যে এফবিজের আওতাধীন সংগঠনের তালিকা প্রসঙ্গে, 4 হচ্ছে যে বিভিন্ন উপকমিটি গঠন প্রসঙ্গে। আর কোনো কিছু সংযোজন করবেন কিনা সেটা দেখেন, বা আছে কিনা আপনারা দেখেন, না হলে বিবিধ দিয়ে এটা শুরু করতে হবে। মানে এটার বাইরে থাকলে আপনারা আপনাদের বক্তব্য বলুন। সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে বলছি, যেহেতু আপনার প্রত্যেক সংগঠনের আপনার কর্মকর্তা, এক একটা সংগঠনের কেউ এখানে সদস্য না, প্রত্যেকটা সংগঠনের প্রধান। আপনারা যা বলার আপনার খোলামেলা, বাইরে কুচু না করে আপনাদের মনের ভাব, আপনাদের অরিজিনাল কথাবার্তা, যদি আপনাদের কোনো দাবি থাকে বা কোনো এখানে কোনো পয়েন্ট দিতে হয়, কোনো সংশোধন করতে হয়, আপনাদের একদম খোলামেলা আপনাদের মনের ভাব আপনারা প্রকাশ করতে পারেন। কেন প্রকাশ করবেন? অতীতে এই নিয়ে আজকে আমাদের ভিতরে এই তিক্ততা বলতে এটা কিছু না, আল্লাহ যা করে আমাদের মঙ্গলের জন্য ভালোর জন্যই করে। আপনার মেলা খোলা, সবাই যার মনের ভাব আছে সব মনের ভাব প্রকাশ করলে মনে ভালো হয়। সমিতির সভাপতি, পাশাপাশি আমি দৈনিক অপরাধ পত্রিকার সম্পাদক। তো আজকে সভা সম্মানিত সভাপতি আপনার কমিটির নামগুলো সবার সম্মতি কমে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে গঠনতন্ত্র বিষয়ে বলা আছে। আসলে আমাদের গঠনতন্ত্র আরও জোরদার করতে হবে, এটা বাস্তব কথা। অনেকে আমাদের গঠনতন্ত্র নিয়ে অনেক সময় কথা বলে। তো আমরা আসলে সংগঠনের টিকে আরও শক্তিশালী করতে আসলে আমরা যা যা করা প্রয়োজন ওটা আমরা করব। ইতিপূর্বে সংগঠনে যা কিছু হয়েছে সেটা সবই বাদ, কিন্তু আমরা ভবিষ্যৎ পথ চলায় এই গঠনতন্ত্র আমরা আরও শক্তিশালী করার লক্ষ্যে সবার সহায়তা অবশ্যই কামনা করবো। পাশাপাশি যে এই আসলে প্রসঙ্গে কিছু কথা না বললেই না, যেহেতু আমাদের বক্তব্য পরিপ্রেক্ষিতে কথাটা চলে আসে। বিষয়টা হচ্ছে যে আমি গতকালকে আসলে এই বিষয়টা উপলব্ধি করলাম, আমি অনেককে অবগত করছি বিষয়টা, যে ইতিপূর্বে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে যে প্রধান ছিলেন আমাদের নাইমুল ইসলাম, তো সেই নির্বাচনে যেই পেপার ছিল সেই পেপারে কোনো স্বাক্ষর নাই।
তো সেখানে এই নির্বাচনটাও আমরা প্রতিবাদমূলক একটা ভাষায় একটা জোরদার দাবি রাখতে পারি। আমি এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির দৃষ্টি আকর্ষণ করেছি। আমি চাইবো অফিসিয়ালি আমি যদিও বলেছি আসলে এই আজকের এই আলোচ্য সূচির বাইরে একটি কথা চলেই আসে, এটা আসলে যে নির্বাচন যে পরিচালনা হয়েছে সেই নির্বাচনে আমিও ছিলাম। তো যাই আমি যদি জানতাম আমার প্রতিষ্ঠাতার যে সহকর্মীরা এই নির্বাচন বর্জন করবে, হয়তো আমি এই নির্বাচন অংশগ্রহণ করতাম না। কিন্তু যা হোক তারা যেই কাজগুলো করছে সেই কাজগুলো আসলেও এটা কোনো অবস্থায় এই মেনে নেওয়া যায় না। তো যাই হোক এখন সেই নির্বাচন এখানে স্থায়ী কমিটির যে প্রধান ছিলেন, আপনার সবাই অবগত হন, স্থায়ী কমিটির যে প্রধান ছিলেন অনুবর্তী যার নেতৃত্বে এটা নির্বাচন হইতে উনি আমাদের স্থায়ী কমিটির কেউ না। তবে হ্যাঁ আমাদের এখানে স্থায়ী কমিটির একজন সদস্য ছিলেন প্রেস ক্লাবের নজরুল সাহেব, কিন্তু ওনার নেতৃত্বে তো আর নির্বাচন হয়নি। যিনি দিনকে এটা নেতৃত্ব দিয়েছে উনি আমাদের স্থায়ী কমিটি। তো সেখানে ওই ফলাফলে আমি মনে করি ইসলামের স্বাক্ষর ছাড়া যে ফলাফল ঘোষণা হয়েছে সম্পূর্ণ অবৈধ। তো আমি এই কমিটির কাছে মানে এই অনুরোধ রাখবো বিষয়টি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে একটা প্রতিবাদমূলক একটা পেপারস যথাযথ স্থানে পৌঁছে দেওয়া। কমিটি গঠনের বিষয়টা হচ্ছে এখানে করবে বেশ কিছু সিনিয়র নেতৃত্ব বলতে বলেছে যে আমাদের এই কমিটি নেতৃত্ব গঠন করতে হবে। নির্বাচনের আগে আমরা যদি সেই কমিটি উন্নয়ন করতে সিনিয়রদের সাথে একমত হয়ে এই কমিটি গঠন করা হয়, আমার মনে হয় মানে যারা কোনো সমস্যা হবে না, যারা দলকে ভালোবাসে তারা একমত পোষণ করে এই বিষয়টা মেনে নেবে। তো ওই জন্য আমি এই আহ্বায়ক কমিটির কাছে অনুরোধ রাখবো কমিটিটি যত দ্রুত সম্ভব হোক আপনাদের সময় অনুযায়ী, দ্রুত বলতে আপনাদের সময় অনুযায়ী এটা করে ফেলবেন। নির্বাচন যদি না হয়, নির্বাচন যদি না করা হয়, নির্বাচন না করাটাই এটা আমি মনে করি। এই তো সেখানে আমাদের যেহেতু গত নির্বাচনে নাইনুল ইসলামের কোনো স্বাক্ষর নাই, সেহেতু আমাদের ওইটা একটা অবাঞ্ছিত একটা কমিটি, ওই কমিটি ঘোষণা করে একটা প্রতিবাদ মতো একটা পত্রিকায় ছাপিয়ে দিলে, অফিসিয়ালিও পত্রিকায় ছাপাই দিলে আমার মনে হয় খারাপ হয় না। এই বিষয়টা আমাদের লক্ষ্য। আর আমাদের কাছে যে দেখা যাচ্ছে কি অনেক নিউজ আছে, নিরপেক্ষভাবে নিউজ ছাপতে হয়, প্রতিবাদটাও ছাপলে এটা তো আমার মনে হয় না এমন কোনো নির্বাচনের পাশের নিউজও ছাপতে হয়, ফেলের নিউজও ছাপতে হয়। তো সেখানে প্রতিবাদমূলক একটা ভাষা এই কমিটির যে প্রধান আছে তার স্বাক্ষরকৃত সকলের স্বাক্ষরকৃত একটা প্রতিবাদের একটা ভাষায় একটা প্রতিবাদ ছাপানো হোক। এরপর আমাদের কমিটি একটা গঠন করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমরা মনে করি যে এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা SM মোর্শেদ সাহেব, ওনার হাতকে আমরা শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যা যা করার দরকার, আমরা পিছনে কী করেছি এগুলো ভুলে যাব। আমরা ওনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যা যা করার দরকার আমরা করব। পাশাপাশি আমি নারায়ণগঞ্জের আমার কমিটির পক্ষ থেকে আমি বলছি, ইনশাল্লাহ আমি মোর্শেদ ভাইয়ের সাথে আছি, থাকবো। এই চলার মাঝে মানুষের বলতে থাকতেই পারে, কিন্তু দলের প্রতি আমি সংগঠন প্রেমী, দলের প্রতি আজকে যদি আমার সম্মান কি শ্রদ্ধাবোধ না থাকতো, আমি সেই সুদূর আজকে একটা প্রোগ্রাম ছিল স্বামী ওসমান সাহেবের সহযোগী, সেই সোনারঘাট থেকে বালতি অনেক দূরে, আমি সেখান থেকে আমি সভাপতি সাহেবকে ফোন দিয়েছি। আমি কিন্তু সেখানে অনেক ইম্পর্টেন্ট কাজ থেকে চলে আসছি, দলের প্রতি আমি অনুগত আছি, বিধায় চলে আসছি। সবাইকে ধন্যবাদ, আমি আর বলতেও পারবো না। প্রতিষ্ঠাতা সদস্য ও সদস্য সংগঠন চিহ্নিত করা, সব জায়গায় দুনিয়ার সব জায়গায় যারা কোনো সংগঠন বা কোনো অর্গানাইজেশন তৈরি করে, প্রতিষ্ঠাতা যারা থাকে তাদের দৃষ্টিভঙ্গিকে সমুন্নত রেখে
কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য একটা চিহ্নিতকরণ করা হয় যে এরা প্রতিষ্ঠাতা, এদের মূল্যায়ন গঠনতন্ত্রে একটা উল্লেখ থাকে। সেই প্রেক্ষাপটে আমরা আজকে প্রতিষ্ঠাতা সংগঠন এবং প্রতিষ্ঠাতা সদস্যগুলোকে চিহ্নিত করার প্রয়োজন হয়ে পড়ছে। কেন? যেহেতু আমাদের এই জায়গা থেকে কিছু লোক বিদ্রোহী হয়ে গেছে, অর্থাৎ এরা বিরোধিতা করতেছে, এটাকে নস্যাৎ করার চেষ্টা করতেছে, যে কারণে আজকে প্রয়োজন হয়ে পড়ছে যে আসলে ভালো উদ্দেশ্যে এই ফেডারেশন তৈরি করার জন্য কোন কোন সংগঠন আছে আমাদের সাথে। সেই জন্য আমি বলবো যে আপনারা নামগুলো বলবেন, সেটা যদি আমাদের আপত্তি না থাকে তাহলে সেই নামটি আমরা তালিকাভুক্ত করব। আমাদের একটা নির্বাচন থেকে আমরা সবসময় যে লোকটাকে বেশি পাচ্ছি আমরা তার নাম লিপিবদ্ধ করবো, তার মোবাইল নাম্বারটা লিপিবদ্ধ করবো, যাতে করে এটা সবার কাছে থাকবে। আমাদের এই প্রতিষ্ঠাতা সদস্য যারা, সংগঠন যারা, তাদের কাছে থাকবে, তারা যে কোনো সময় যেন তথ্য আদান প্রদান করতে পারে। 2 নম্বর সংগঠন হিসাবে আমরা কাকে বিবেচিত করব, এই আজকে যেটা যেভাবে হবে এভাবে আমাদের পরিচিতিটা থাকবে, তাদেরকে আমরা একটা এই সার্টিফিকেট দিব যে এরা প্রতিষ্ঠাতা সদস্য। আপনি বলে দেন, আপনি সবাইকে আপনি বলে দেন, সবগুলো তো আমার মনে নেই। জানা আছে মোবাইল নম্বর বলে দিন 0191 লোক যদি সংগঠনের নাম মনে না থাকলে চেহারা দেখেই বলেন যে আপনি ছিলেন 01988 আমরা সংগঠনের নাম বলি। মতামত ভিত্তিক বক্তব্য দেওয়া কি শেষ? আজকে মতামতের আমরা চিহ্নিত করতেছি, এখন আমরা চিহ্নিত করতেছি আমাদের প্রতিষ্ঠাতা সংগঠন কারা এবং সদস্যগুলো কে। আর নবী এটা কি অনুষ্ঠানে যা বলবে সংস্থা আপনারটা লেখেন, পরিবেশটা লেখেন, আমারটা লেখেন, এইভাবে লিখে দেন। সূচনা তো হয়েছিল সাপ্তাহিক পত্রিকা পরিষদ। যখন আমরা শুরু করি ওই মুহূর্তে যারা ছিল সেই নামগুলো আমরা ফাইন্ড আউট করব। ফেডারেশন তো আসলো এর অনেক পরে, সাপ্তাহিক পত্রিকা পরিষদের অনেক পরে, যখন মোটর সাহেব বিবেচনা করলো যে আরো সাংবাদিক এরকম সারা দেশে আছে, এদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়। এটার সুবিধাটা হবে এটাই যে প্রস্তাব প্রমোশন পেয়েছে, পরবর্তীতে সংগঠন আসলেই যে আমরা নিব তা না, না, এই যে না, যারা এখানে প্রত্যেকের সমর্থন লাগবে। রাইট। নতুন কোনো সংগঠন আসলে আমরা মিটিং উপস্থাপন করব, মিটিং তাকে সদস্য বিবেচনা নেওয়া যায় কিনা। আমরা এতদিন সংগঠনকে দাঁড়া করানোর জন্য যে আসছে তাকে নিয়ে নিয়েছি, এখন একটা পর্যায়ে আসছে না, আমাদেরকে যাচাই বাছাই করার ব্যাপার আছে। মুর্শিদ ভাই একজন করে দেন, পরে উনি লেখো। ভালো নাম, আপনার নাম বলুন। জসিম হায়দার চৌধুরী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার সোসাইটি। জসিম হায়দার চৌধুরী। মোবাইল নাম্বার 0171 0121 637 7 665। 665 বাইকটা বাংলাদেশ প্রেস। নামটা বললেন না, খুব ভালো। আমার নাম ফরিদ খান। মোহাম্মদ আসিফ। আমি এর মধ্যে একটু কথা বলি, আমাদের সম্মানিত সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে বলতেছি। বারবার এখানে একটা কথা বলা হচ্ছে, তো ওই কথাটা না বলে আমি বলতে চাচ্ছি এটাই, এই যে ফেডারেশন করা হয়েছে, ফেডারেশন কারো ব্যক্তির জন্য নয়, কোনো ব্যক্তি বিশেষের এটা সংগঠন। এর মূল উদ্দেশ্য কি? আজকে বলতেছি, আজকে এটার মূল উদ্দেশ্য হলো একটাই, সাংবাদিকেরা নির্যাতিত, নিপীড়িত, সাংবাদিকেরা তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না, তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে গেলে বলে এরা কিসের সাংবাদিক, আমরা সাংবাদিক। এটা কোন ক্লাবের মেম্বার? রিপোর্টার্স ইউনিটে গেলে একই কথা, প্রেস কাউন্সিলে গেলে বলে একই কথা। যেটাকে চিন্তা করে আমাদের এই সংগঠনের বর্তমান আহ্বায়ক, সাবেক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস.এম. মোর্শেদ একটি উদ্যোগ নিল, এটাই যেটা আমি এস.এম. মোর্শেদের ব্যক্তিগত কোনো সংগঠন না, এটা আমি এস.এম. মোর্শেদের ব্যক্তিগত সংগঠন না, আমি এস.এম. মোর্শেদ এটার নাম দিয়ে আমি তথ্যমন্ত্রীও হব না, আমি তথ্য উপদেষ্টাও আমি হব না,
হতেও তো পারেন ভাই। 1 মিনিট, হাঁটি হাঁটি পায়ে পায়ে, হ্যাঁ, সংগঠন যদি ওইভাবে সংগঠন দুইটার নাম কি? ওইভাবে যদি আমরা করাতে পারি, নবজাগরণ সাপ্তাহিক আজকে যেই এই যে ওদের বিরুদ্ধে না বললেও কথা এসে যায়, বাংলাদেশ কেন আজকে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক এতটুকু অগ্রসর, কেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন আজকে এতটুকু অগ্রসর, কেন? এদের ভিতরে ঐক্য, আমাদের ভিতরে ঐক্য নেই। আমাদের আমরা একটু ফাইন্ড আউট করে বিশেষ মর্যাদা দিতে চাই বলে আমরা ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের আশঙ্কা মুক্ত করার জন্য এই নামগুলো আমরা চিহ্নিত করতেছি, যাদেরকে আমরা একটা সার্টিফিকেট দেব ভবিষ্যতে যেন একদম এটা যতদিন টিকে থাকে, এই প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সংগঠনগুলো যেন একটা বিশেষ মর্যাদা লাভ করে। এই জন্য আমরা কিছু ফাইন্ড আউট করছি। আপনাদের যদি মনে থাকে কেউ বাদ পড়ে যাচ্ছে, সেই নামটা বলবেন। এবার আপনি নাম বলে পড়ে শুনে। আচ্ছা, আজকের এই আয়োজনের সংগঠনের পরিচিতি প্রসঙ্গে বিস্তারিত সংগঠনের আহ্বায়ক সাহেব জানালেন। আমি তার ধারাবাহিকতায় নামগুলো প্রকাশ করছি, আর যদি কোনো নাম সংযোজন বিয়োজন করতে হয় আপনারা জানাবেন, অবশ্যই সেগুলো আমরা করব। এবং যারা এখানে আসেন নাই, বাদ থাকে, তাদেরকে আমাদেরকে মানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটু আপনারাও বলবেন, আমরাও তো বলবই, আপনারাও বলবেন। 1 নম্বরে হচ্ছে যে সাপ্তাহিক পত্রিকা পরিষদ প্রতিষ্ঠাতা SM মোর্শেদ, জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি SM হানিফ আলী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার সোসাইটি জসিম হায়দার চৌধুরী, বাংলাদেশ প্রেস ক্লাব ফরিদ খান, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক সোসাইটি মোহাম্মদ সিরাজুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা লায়ন নূর ইসলাম, বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি মোহাম্মদ আবু তাহের পাটোয়ারি, জাতীয় সাংবাদিক সোসাইটি অ্যাডভোকেট মজিদ, নারায়ণগঞ্জ সাংবাদিক সমিতি খন্দকার মাসুদুর রহমান দীপু, তেজগাঁও প্রেস ক্লাব মোহাম্মদ ফারুক হোসেন, বনানী প্রেস ক্লাব শেখ আসাদুর রহমান সোহাগ, তারপরে হচ্ছে যে খিলগাঁও প্রেস ক্লাব MP সাগর, MP চৌধুরী, তারপর জুরাইন প্রেস ক্লাব মোহাম্মদ আচ্ছা, তারপরে হচ্ছে যে জাতীয় সাংবাদিক ফ্রম চট্টগ্রাম, সাংবাদিক ফ্রম ঢাকাস্থ নড়াইল, সাংবাদিক ফ্রম, তারপরে হচ্ছে যে নারায়ণগঞ্জ সাংবাদিক ফ্রম ঢাকাস্থ পাবনা সাংবাদিক সোসাইটি, মানবাধিকার ও সাংবাদিক সোসাইটি মোহাম্মদ নুরুল আফসার। কয়টা হয়েছে? এ পর্যন্ত পাইছি আমি 19টা। সিটি প্রেস ক্লাব আর কোনটা বাদ পড়তেছে কিনা? এটা তো নতুন, প্রতিষ্ঠাকালীন তো তারা ছিল না। আচ্ছা আচ্ছা, ধরেন আগামী 5 বছর পরে আপনার নাম আমার নাম সবার আগে ডিলিট করে দিবেন। এই যে এখন অনেক মুক্তিযোদ্ধা ছিল রাজা মানবাধিকার ও শহীদ, আমরা যে সরে গেলে আপনাদের কোনো বক্তব্য আছে? ফাইনালটা একটা হয়ে আছে, ওটা যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে এটাই, তাহলে আমরা ওই দিনই ফাইনাল করে দেব। ফাইনাল করবেন মানে ফ্রেন্ডলি দিয়ে দিবেন, প্রত্যেকের একটা একটা গ্রুপ করে এটা গঠনতন্ত্র নিয়ে এই 5 জনের নাম লেখেন। আর যদি আর কিছু বলবেন নাকি? এই 5 জনের দরকার আছে। কি হয়েছে আমরা শুনি নেই পাত্র না ওইটা গঠনতন্ত্র হ্যাঁ, কমিটির বাইরে লোক সিরাজ ভাই রয়েছে না, সিরাজ ভাই তো থাকবে। দেখেন পরে আমরা যে সিদ্ধান্ত হলো এটা সবার সামনে একটু এইটাই গঠনতন্ত্র নুরুল ইসলাম ভাই আছে। ওনারা কিন্তু বসতে আছি আমরা। হ্যাঁ, এই 6 জনের নাম দেখেন। হ্যাঁ এইটাই 5 জন প্লাস একজন, আমি তো এটাই বলছি। বিষয়টা হলো গঠনতন্ত্র ফাইনাল হয়ে আছে,
বাট আমরা এখন যখন একটু ইয়ে করছি আমরা তো ওইটা জানি না, এই জন্য বর্তমান আহ্বায়ক কমিটি প্লাস স্থায়ী পরিষদের চেয়ারম্যান গঠনতন্ত্রটা দেখে ত্রুটি বিচ্যুতি থাকলে ওই দিনই কারেকশন করবো, ওইটাই ফাইনাল হয়ে যাবে, তাহলে আমাদের শর্টকাট হয়ে গেল। তা আমরা তো সেদিন ফাইনাল করে পরবর্তীতে সবার সামনে উত্থাপিত করবো। আর এর ফাঁকে আর একটু ছোট কথা একটু বলতে পারি, সেটা হলো আমার ভিতরে এই ধরনের কোনো চিন্তা কখনোই ছিল না যে এই না হলে আমি ভিডিও করবো না, এরকম কোনো কিছু না। সংগঠন আলু জ্বালাইতে দাও, যারা সতর্ক করতে দাও সেই এর মতো থাকো। আমার হিসাবটা হলো আমি একটু আগে বাইরে যে কথা বলবো, যে কথাটা বলবো সব কথার সাথে আমি একমত, কোনো কথার সাথে সাংগঠনিকভাবে দ্বিমত না। এখন দ্বিমত হচ্ছে একটু পরে মত হইতেও পারে। আমি নিজের যোগ্য মনে করতেছি না, অযোগ্যভাবে বলতেছি না। আমি যেহেতু একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা সংগঠন করি এবং জাতীয় ভিত্তিকভাবে এটা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি, এটা আমার একটা আকুতি, এটা আপনার জন্য এবং সবার উদ্দেশ্যেই বলতেছি। আমি নেক্সটে অবশ্যই এর বিরুদ্ধে আসবো, মন প্রাণ দিয়েই করবো, কিন্তু একটা খটকা যেটা বাড়ছে সেটা হলো ধরেন আমি কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি, আমার সংগঠন সারা দেশব্যাপী কমিটি করার চেষ্টা করতেছে। আজকে পর্যন্ত 540-এর উপরে কমিটি আছে। এখন এখানে যে ছেলেটা একটা থানা কমিটির যে সংগঠন, এই নাম মাত্র ওর বড়, ধরেন তার একটা থানা ভিত্তিক। এখন আমি আপনি যে জায়গায় আছি সেও সেখানে আছে। এবং সমস্যাটা হবে এটাই যে একটা থানা ভিত্তিক একটা ছেলে যখন আমাদের সেন্ট্রাল কমিটিতে বা মূল কার্যকরী কমিটির মধ্যে সে যখন থাকবে, তখন আমি এখানে কিন্তু সামাজিকভাবে আমার একটু হেয় প্রতিপন্ন, তখন হয়তো আমার কথা তাহলে আমার প্রস্তাবনা রাখে। আমার প্রস্তাবনা হলো প্রত্যেকেরই জাতীয় ভিত্তিক সংগঠন আছে, যাদের মিনিমাম 10টা শাখা কমিটি নাই তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে না রাখাই পারে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যদি আপনারা আগের মতোই যদি এটা রাখেন তাহলে আমি সমর্থন থাকবে শতভাগ, কিন্তু আমার কমিটির হয়তো অন্য কাউকে আমি পাঠাবো, আমি হয়তো আমার পক্ষে আসা সম্ভব না। এই জন্য যেমন উদাহরণ দিই, এই সামনাসামনি বলি, লোকাল যে কথাটা মুনসাফ সাহেব বলছে যে মুচি এবং মেজরিটি যা বেশি থাকবে সে দেখা যাবে হয়ে যাবে। এই বনানী বাংলাদেশ শাখা কমিটি করছে, বনানীতে সেখানকার যে কাউন্সিলর সাতকে প্রধান অতিথি করে সেখানে একটা অনুষ্ঠান করছে। বনানী কাঁচা বাজারে উনি ইনস্ট্যান্ট একটা অফিস দিয়ে দিচ্ছে আমাদের। তাহলে এখানে যে ভদ্রলোক যে ছেলেটা এখানে উপস্থিত আছে সেও আমাদের সাথে, আবার আমিও এটার সাথে। তাহলে কালকে যখন বনানী প্রেস ক্লাবের ওরা যখন বলবে যে ভাই এটা কেমন কথা, আপনি তো আমাদের কাছে এরকম লোক, এই ব্যাপারটা মানে একটু আমার কাছে এটা আপনি একটু বিবেচনা রাখবেন। এই জন্য প্রস্তাবনা ওইটাই যে জাতীয় সংগঠন থাকতে হবে, মিনিমাম দেশব্যাপী 10টা কমিটি থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই না হলে জিনিসটা কন্ট্রোলে থাকবে না। ঠিক আছে, এটা বুঝতে পারছি। কন্ডিশন দিয়ে হ্যাঁ ঠিক আছে। ওই কথাটাই আমি একই কথা। আমি একটা কথা বলতে পারিনি, সভাপতির অনুমতি। সংগঠনের নাম দিলেন আপনার সংগঠনের 10 জনের নাম দিয়ে দিলেন আপনি, আর আমার সংগঠনের নাম থাকলো 2 জনের। এরপরে যে আপনি বললাম যে আমি অবাক না, আর আমি শেষ পর্যন্ত ওই আপনাদের কথা হচ্ছে যে মতিঝিল অফিসে আমি স্থায়ী পরিষদের চেয়ারম্যান, বুঝছেন? আমি কিছু এখন বলতেছে যে এটা তো নির্বাহী পরিষদের মিটিং, আমাদের বলতেছে সেটা আপনারা থায় আপনারা বলেন। আর আমি যদি বলি তখন বলি যে জুতো দিয়ে পিটেবো না কি, তখন আমি খারাপ হয়ে যাবো না? এইরকম যেন না হয়। আজকে আমরা এই নারায়ণুল ইসলাম সাহেব এবং ফরিদ খান থেকে যে প্রস্তাবনা পেলাম এটাকে আমি ধন্যবাদ জানাই। আমরা প্রথম থেকে একটা ফরম্যাট তৈরি করছি, এটা রিফ্রেশমেন্ট হইতে হইতে আরো ডেভেলপমেন্ট হবে, বিধি নিষেধ আছে। আমি আজকে আমার ওই দুজনের সাথে সম্মতি থেকে প্রস্তাবনা করতে চাই, সিদ্ধান্ত নিতে চাই এটা যে আমরা এতদিন যেই আসছে তাকে নিয়ে নিচ্ছি সংগঠনকে পরিসর বৃদ্ধি করার জন্য। আমি বলতে চাই এখন আমার প্রস্তাবনা হলো এখন যদি নতুন কোনো সংগঠন আসে সে আবেদন করতে পারবে, সিদ্ধান্ত নেবে মিটিংয়ে, মিটিংয়ে যদি অবজেকশন থাকে সেটা স্থগিত থাকবে। এটা সিদ্ধান্ত হিসেবে আসুক যে নতুন কোনো সংগঠন আসতে গেলে সে আবেদন করতে পারবে, বাট মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত হবে তাকে নেওয়া হবে কি হবে না। এবার আমি একটা কথা বলি, এই যে ভাই যে কথাটা বলছে এই কথাটাতে আমি একমত। আমরা যে এক জায়গায় থানা কমিটি আপনার সাথে যদি বসে এটা হইব তার বোকামি। এই যে এমনই আমরা এনে যতজন আছি বা আরো 500 জন ফেডারেশন অফ বাংলাদেশের নাম বললে আবু মোশাররফ সাহেবের নাম আইবু লায়ন নুর ইসলাম সাহেবের নাম,
এরপরে পরে যারা এসে সবাই নাম আসবে, তাহলে আমি যদি মাথা থিতেই তো জ্ঞান না থাকে তখন তো আমি যেমন জ্ঞান বুঝতাম আমি কি কম বইবে এটা নিজের না, এটা হলো নিজের ব্যাক করলামই। আমরা এখানে ফেডারেশন অফ বাংলাদেশ বলতে বুঝায় মোর্শেদ সাহেবরে, বুঝায় লায়ন নুর ইসলাম সাহেবরে, বুঝায় হানিফ আলী সাহেবরে, বুঝায় ফরিদ সাহেবরে, নজির সাহেব, আমি পাটোয়ারি সাহেব, আরও আছে এরকম অনেকজন আছে। সঠিক হ্যাঁ, আমরা তখন এই নামগুলি যে আজকে যেটা ইয়ে করছে তৈরি করলে তখন তো বিবেচনা করবে যে এনারা তো গঠনকারী। হ্যাঁ তাইলে যে ওনারা এটা গঠন করছে যার কারণে তো আমরা আছি এই যে ইয়েতে আমরা রাষ্ট্রীয় বলছে যে যারা প্রমোশন পায় তারা যা বঙ্গবন্ধুর মাথার কবর জায়গা করে আসে, ওনার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে যার কারণে আমরা এই যে বিসিএসপি অফিসার হয়ে গেছি, সিএসপি অফিসার হয়ে গেছি। এগুলি নিয়ম নীতি আছে যেতে মানে না কয় না, কারো যা নয় হয় না তার 90তেও হয় না। অক্ষগতি শহরে যাওয়া তো বড় কথা নয়, কাজ দেখানো হলো বড় কথা। তো যাকে যে প্রস্তাবটা উনি বলছে আসলে যারা গঠন করছে এখন যে যেখান থেকে আসো বুঝবো যে এই জিনিসটা তৈরি করছে কি, আমরা তো ওনাদের ছায়া তলে। ঠিক আছে, আর আমি আপনারা ইজ্জত করুম, আমারও আরো 10 জন ইজ্জত করুম। যাকে আপনি যে কথাটা বলছেন আপনার কথা সুন্দর, তবে আবার বহুরূপী আপনার কেউ কাঁচা হলুদ হইতে যাইয়েন না, কাঁচা হলুদ হইতে যাইয়েন না। এই জন্যই হ্যাঁ আপনারা এখানে বলবেন ন্যায় নীতির কথা, আপনারা সিনিয়র, আপনারা অমুক জায়গায় অমুক চেয়ার দখল করেন না, আপনারা আবার আরেকজনের চেয়ারে যাই এখানে পদ নিয়ে আপনার নেতা সাজে বসে, এরকম নেতার আমরা নয় হয়তো না তার এরকম নেতার আমরা দরকার। এই প্রশ্নগুলো তো এখন আসতেছে এই ওই যে নাইল নইসলাম সাহেব বলছে জুতা পিটা করা দরকার, এত মনে হয় আপনারা করেন নাই, আমরা করছি, সামনে বলতেছি একাধিকবার আমরা ভাই আমাদেরকে ফোন দিছে, ফারুক ভাই ফোন দিছে, সবাই ফোন দিছে, ভাই এই নির্বাচন আমরা তো জানি সভাপতি হিসাবে আপনি, এখন কে আবার নতুন করে সভাপতির জন্য প্রার্থী হচ্ছে কি, আপনার মতামত কি? আমরা ওনার সাথে যোগাযোগ করছি, উনি বলছে যে ভাই এই ব্যাপার এটা গঠনতন্ত্রের বাইরে এবং এরা অবৈধভাবে এইভাবে করতেছে। তারপর আমি বলছি যে এটা যদি হয়, ওরা তো ঘোষণা দিয়েছে এইটাই যে আপনি স্বেচ্ছায় আপনি সরে যাচ্ছেন, অন্যদেরকে সুযোগ দিচ্ছেন, এই জন্য তারা নির্বাচন করতেছে। এখন আপনি যদি এটা যদি ভেটো যদি না দেন তাহলে ওদের যে ঘোষণা এটাই কিন্তু বাস্তবায়ন হয়ে যাবে। তো মোর্শেদ ভাই বললো কি করতে হবে, আপনি এক কাজ করেন, নির্বাচনের দিন আসেন, আমরা সবাই যাই, যাই আপনি ওইখানে আপনার কথা বলেন, যদি আপনার কথা যদি ওইখানে যদি ওরা যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মেনে নেয় সংসদ থেকে যেমন ওয়ার্কআউট করে বের হয়ে যায়, আমরা আপনার নেতৃত্বে আমরা বের হয়ে যাব, তখন এখানে একটা প্রতিবাদ আসবে যে আমরা এটার পক্ষে নয়। একাধিকবার বলার পরে তারপরে এই ফরিদ ভাই, হানিফ ভাই এরা সহ আমরা অনেকক্ষণ পর্যন্ত আমরা ওইখানে অপেক্ষা। পরবর্তীতে মোর্শেদ ভাই গেল, মোর্শেদ ভাই যে এখানে কথা বললো, বলার পরে তো এখানে হই হাল্লা হয়ে যাক, আমরা বের হয়ে আসলাম। এই নজির ভাই আমার ব্যালট পেপার এখন আমার পকেটে আছে, আমি রেখে দিয়েছি। এক মিনিট, নজির ভাইকে আমি নিজে বলছি, নজির ভাই আপনি ভালো কথা জানেন না, মোর্শেদ সাহেব যখন গেছে, আমরা যখন মোর্শেদ সাহেবের বাইরে চলে আসছি, আপনি ওইখানে থাকছেন কেন? আপনি থাকছেন না, ঠিক ঠিক, বসেন দাঁড়ান, আপনি বসছেন না কেন? আপনাকে যখন ওই সংগঠনের সহসভাপতি পোস্ট দেওয়া হয়েছে, আপনি এটা ক্যারি করলেন কেন? আপনি কেন আপত্তি জানাইলেন না? আমার কথা বলতে দেন, আমার দৃষ্টিতে আমার বলতে দেন, ত্যাগী বলতে তাকে বলবো। আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, আমি যতদিন বেঁচে থাকি, আমার বাপ যদি রিক্সাও যদি স্যার আমি বিসিএস ক্যাডার অফিসারও যদি হয়ে থাকি, আমার বাপকে আমি স্বীকার করে যাব, সে হলো ত্যাগী, সে হলো আদর্শ সন্তান। ঠিক ঠিক, একদম সুন্দর কথা, ঠিক আছে। কিন্তু আমি আমার সংগঠনের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করব না, আমার সংগঠনের চেয়ারম্যানকে, স্থায়ী পরিষদের সভাপতিকে আমি মানব না, আমি ত্যাগী, আমি দুর্দিনের, সেটা আমরা মানতে রাজি না। কেন মানতে রাজি না? বর্তমানে দেখেন, বলতেছেন ত্যাগী পুরাতন, আমি এটা মানব না। এই জন্যই বর্তমান ডিজিটাল যুগ, আমার ছেলে যে বর্তমান যে যা কিছু জানে ডিজিটাল যুগ অনুপাতে,
আমি বাপ হয়ে কিন্তু আমি জন্ম দিয়েছি, আমি সেটা কিন্তু জানি না। একদম সত্য সত্য। আমরা অনেকেই জানি না। জসিম ভাই, হ্যাঁ। আমি জসিমটা ওই কথা আমি সংগঠনে করব না, তার নামে সেবা দিলাম। আমি তো করব না। আমার আমরা জানি ওনারা কি সমন্বয় কমিটি যে আপনারা জানবেন কিভাবে? আপনারা তো ওই কমিটির সহসভাপতি। কখন হচ্ছে আমরা তো ওইখান থেকে আমরা কি জানেন? আপনি কি বেটু দিচ্ছেন? নির্বাচন তো উনি করছেন না, নির্বাচন হয়ে গেছে। আপনি কইলে ওনারা করছে না, আমরা কোথায় আলোচনা সমালোচনা এগুলো হবে তো এটা কইলো যে কোথায় ছিল। আরে শোনেন, আলোচনা সমালোচনা হবে। আপনি যে ভুল বুঝে এই জায়গায় আসছেন, এটা আমরা খুশি। তাহলে আগে 2 দিন আগে তো মসজিদ ভাই বললেন আমি নির্বাচন করবো। যাক আর কি, কথা তো বলতে চান না, আপনার তো আগে ছিলেন। আপনি যে সঠিক মানুষ এটা তো প্রমাণ পাওয়া যাচ্ছে। এরপরে কি আর সেটাকে শোনেন। আপনাকে তো ফলো করা হচ্ছে না। আসছেন আমরা একটা মিনিট আমার কাছে শুনুন। আমি ওনাদের একটা মিনিট শুনুন। আরে অতীতে কেন বলছি? একটু অপ্রিয় কথা বলছি, একটু অপ্রিয় কথা না হয় আমিও বললাম। শোনেন ব্যাপারটা, নির্বাচনের আগের দিন রাতে 2টা পর্যন্ত আমি মোর্শেদ ভাইয়ের সাথে যোগাযোগ করি। সঠিক। নির্বাচনের 2টার আগে মোর্শেদ ভাই আমি বলি নাই যে ফারুক ভাইয়ের সাথে রাত্রে 10টার সময় পল্টন মোড়ে আমাদের দেখা হয়েছে, রাত্রে 11টার সময়। যখন ওখান থেকে আপনি তো আমি বলতেছি খোলামেলা বলি কথাগুলো। ফারুক ভাই ডাইরেক্ট বলছে যে ভাই মোর্শেদ ভাই আমার তো এই করে নির্বাচন তো আমি নামাই দিচ্ছি, এমন কথা তো বলেনি যে তুমি নির্বাচন করবো না। আমি তো নির্বাচন করতেছি, তাহলে মোর্শেদ ভাই গেল এটা। আপনার যে ব্যাপারটা যেদিন আমরা পরবর্তীতে যেদিন আমরা পিছনে বসে সবাই বসলাম যে কি করা যায় এই মানুষগুলো, তখন আপনারে আমি ফোন দিতেছি, আপনি আসতেছেন আবার জানগা। আমি এটা বুঝতেছি আপনি কিং কর্তব্য মোড় যে কোন দিকে যাব, নেতাই তো নাই। ব্যাপারটা ফারুক ভাইয়ের অবস্থাটা কি? ফারুক মানে লিফলেট কি বিলাইবো না এটা পকেটে ঢুকাই রাখবো, কি করবো? আমরা কিন্তু বুঝতেছি আপনার চিত্রগুলো। আপনি ওই দিকেও যাচ্ছেন, আমাদের দিকেও যাচ্ছেন। ওনারা ফোন দিতেছে, আসতেছি মানে 12টা বেজে গেছে। আমার প্রশ্ন হইল, একটি লোকেরও তো সদস্য কেউ করেন না ভাই জসিম ভাই এবং আপনি ফারুক ভাই, আমরা কেউ তো সদস্য দরকার নেই। আপনি আসছেন, এটা আমাদের এটা সৌভাগ্য। আপনি তো আসবেনই, গর্ব আপনার, এর ভিডিও তো আপনার, আমাদের এই মানুষ এটা তো সদস্য দরকার নেই। এমনও তো হতে পারে, আমি অগ্রিম বলে দিচ্ছি, আমি যদি বলি যে আর কিছুদিনের মধ্যে ওরা সবাই এরকম ভাবে মিটিং এর মধ্যে এসে হাজির হবে, আপনি নিশ্চিত থাকেন। একটা দোষ মোর্শেদ ভাইকে আমি দোষও দিব না, কারণ আপনি জন্ম দিচ্ছেন, প্রতিষ্ঠা করছেন, আপনার সহযোগিতায় ছিলাম। মূল ব্যথাটা আপনার। আপনি যদি সকাল 9টার সময় প্রেস কাউন্সিলে আসতেন, নির্বাচনই হতো না। আমরা কাউকে দোষারোপী না করে আমরা মোর্শেদ ভাইয়ের কথা কই, কিন্তু সংগঠন যেন এই যে যেরকম শক্তিশালী হচ্ছে এটা তো এইভাবে আগে। ধন্যবাদ। বড় ভুল লোক পাওয়া যায় না, এক হানিবালি ছিল, কারোর কাছে শুনি নাই, কিচ্ছু জানে না। ওই ভাইরা কোন জায়গায় ছিল তাও জানে না, যে যখনই আমার আত্মসম্মানে লাগছে আমি কাউরে মানি নাই। আপনাদের 150-200 লোকের মধ্যে আমি কাজাকাজি করে এবং একা হানিফ ভাই কিন্তু সেখানে আন্দোলন করে। আমি এই জন্য ওই বিড়ালের গলায় ঘন্টা বানতে হলে হিম্মতালা লোক লাগে, বুঝছেন? ওই দিন বুঝছি যে কাদের হিম্মত ছিল আর কাদের ছিল না। সবসময় থাকে কেউ দেখায়, আমি এতদিন বোকা ছিলাম, মানে বোকা মানে বলদ ছেড়েছিলাম, কে কি করে দেখতাম, কিন্তু আসলে ওই দিন ছাড় দিই নাই। সাধারণ ভাইজান আমি আত্মা করছি।
এখন গঠন হতে হইলেই তো আমাদের ব্যাপার আওয়াজ উঠেছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের হচ্ছে যে ওই যে সাংবাদিকদের তালিকা মানে ইয়ে করে ওটাকে যাচাই বাছাই করে একটা মানে সংক্ষিপ্ত ভাবে তালিকা প্রণয়ন করতে হবে, ওটা আমরা করে রাখছি। এবং 10 জন মানে 10টা সংগঠন না দিলে সেই তালিকার অন্তর্ভুক্ত হতে পারবেন না, এই পর্যন্ত আছে। আর এখন গঠনতন্ত্র সংশোধনের এটা আছে, বিভিন্ন উপকমিটিটা বাদ আছে। এখন বিভিন্ন উপকমিটি বলতে গত সবাই তো একটা আলোচনা হয়েছিল উপকমিটি, তাদের কার্যক্রমগুলো কি করছে বা করে নাই এগুলো দেখেন যারা যারা ছিলেন। উপকমিটি বলতে বিসিসি এর দিকে যদি আমরা তাকাই, উপকমিটি কেন দরকার, খেয়াল করেন শাখা কমিটি কেন দেওয়া যায়, সেটা হলো প্রত্যেকটা ব্যবসায়ীদের আলাদা আলাদা সংগঠন আছে। যারা কাপড় ব্যবসা করে তাদের, যারা উৎপাদন করে তাদের আলাদা, যারা রপ্তানি করে তাদের আলাদা, এরকম যারা আলু ব্যবসা করে রপ্তানি করে আলাদা আলাদা সংগঠন আছে। যার যার সংগঠনের নেতৃত্ব তারা তাদের দাবি দেওয়া ঠিক করতেছে। তো এখানে ফেডারেশনের বিসিসি যেমন শাখা হয় না, আমাদেরও শাখা হবে না। যেহেতু সারা দেশে অনেক সংগঠন আছে, তারা আমাদের মেম্বার, এখানে শাখা দেওয়ার প্রয়োজন হয় না। তবে এই বিভাগীয় জায়গাগুলোতে আমরা কিভাবে সমন্বয় করবো, সেখানে উপকমিটি থাকে কি রকম, যেমন দৈনিক আলাদের এক ধরনের সমস্যা, সাপ্তাহিক আলাদের আরেক ধরনের সমস্যা, আবার আরেক জেলার সাংবাদিক সংগঠনগুলোর আরেক ধরনের সমস্যা, এক এক সাংবাদিকদের এক এক রকম সমস্যা থাকতে পারে। এই জন্য তারা এই উপকমিটিগুলো মেনটেন করবে তাদের কি সমস্যা। যেমন সাপ্তাহিক পত্রিকাগুলোর ক্ষেত্রে যে ধরনের সমস্যা, দৈনিক আলাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা নাও থাকতে পারে। এই জন্য সাপ্তাহিকের জন্য আলাদা একটা উপকমিটি থাকবে, তারা চিন্তা করবে এই সাপ্তাহিকের সমস্যা, সুবিধা অসুবিধা কি তারা সরকারকে জানাবে। তদ্রুপ যেমন আমাদের প্রশিক্ষণের একটা বিষয়, সারা বছর প্রশিক্ষণের সাবজেক্ট আছে, তাহলে প্রশিক্ষণের একটা উপকমিটি থাকতে পারে যারা এই প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করবে। তারপর আরেকটা বিষয় হলো, আমাদের এই সারা দেশে ১,৫০০ সংগঠন আছে, এই সংগঠনগুলোর সাথে আমাদের সমন্বয় দাওয়াত পৌঁছানো, এই জন্য সাংগঠনিক একটা উপকমিটি থাকবে। আবার আমাদের এই বিভাগীয় ৮টা বিভাগের মধ্যে কাজ করতে হলে বহু কাজ, এটা একজনের পক্ষে সম্ভব না। একজন ফেডারেশনের একজন সাংগঠনিক সম্পাদক বা 2 জনের পক্ষে এত কাজ করা সম্ভব না। সেই জন্য একটা উপকমিটি থাকতে পারে যে তারা এই সিদ্ধান্তগুলো নিবে, বাস্তবায়ন করবে, পরিকল্পনা করবে। হ্যাঁ, এরকম আমাদের ফরেন অ্যাফেয়ার্স আছে, সার্কভুক্ত দেশগুলোর সাথে আমাদের কাজ করতে হবে। এই সার্কভুক্ত দেশগুলোর সাথে কাজ করতে গেলে সেই মানের লোকের দরকার। যেমন ভারত, নেপাল, আমাদের সার্কভুক্ত দেশগুলো যারা আছে, সেখান থেকে লোক আসলে কিভাবে সমন্বয় হবে, তাদের সাথে আমরা কি করবো, সেগুলো নিয়ে সে ধরনের একটা কমিটি থাকতে পারে। তারপরে আমাদের প্রশিক্ষণগুলো পরিকল্পনা, আমাদের পরিকল্পনা যদি স্থায়ী পরিষদের আমরা দিই, তাহলে সেখানে আর উপকমিটি লাগবে না। এভাবে আমাদের উপকমিটিগুলো কি হবে সেটা আমরা নির্ধারণ করবো। উপকমিটিতে কারা যাবে সেটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা। আজকে আমরা চিন্তা করবো যে উপকমিটির রূপরেখাটা কি হবে। আমি যেটা আইডিয়া দিলাম, প্রশিক্ষণ কমিটি, সাংগঠনিক কমিটি, প্রচার উপকমিটি, প্রচার প্রকাশনা দরকার আছে। আমাদের এই ইয়েতে ওয়েবসাইটের যারা দক্ষ তাদেরকে নিয়ে একটা প্রচার কমিটি থাকবে, সিদ্ধান্তগুলো কি হলো তারা প্রচার করবে, নীতিমালাগুলো কি হবে সেগুলো প্রচার করবে, নানান রকম কর্মসূচি তাৎক্ষণিক এসে পড়ে। একজন সাংবাদিক নির্যাতিত হয়েছে, ওই দিনই সেই প্রচার কমিটিগুলো তাদের ফেসবুকে, ওয়েবসাইটে নিউজ করবে এবং ফেডারেশনের সহমর্মিতা প্রকাশ করবে। আমরা সেগুলো দেখে আমরা শেয়ার করবো, লাইক দিব, কমেন্টস করবো, এবং এই ধরনের কমিটিগুলো হওয়া উচিত। তো এই বিষয়ে আমাদের মতামত প্রকাশ করেন। আমি একটা আইডিয়া দিলাম, আপনারা আপনাদের খোলামেলা মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে যে আমাদের উপকমিটিগুলো কি হবে। উপকমিটি তাহলে যেহেতু সংবিধান সামনে সংশোধনের একটা ব্যাপার আছে, আমার মনে হয় তাহলে হ্যাঁ ওইটাকে ফাইনাল করে আর দিলে আমাদের জন্য ভালো। এখন উপকমিটি কাজ কেউ করবে, আইডিয়া নিয়ে যে আমাদের এই নামে এটা আইডিয়া মানে যেমন পুরো যে কোনো খেলাধুলা হতে পারে, বিভিন্ন এরকম ভাগ করিয়া মানে মৌলিক জীবনের যত ব্যাপার আছে আমরা সব পালন করবো। দায়িত্ব নিতে চাই আলাদা আলাদা করে ডিপার্টমেন্ট, মানে কমিটি না করে ডিপার্টমেন্ট করে দিলে কেমন? ওইটা ডিপার্টমেন্টটাই হলো উপকমিটির লাই, ডিপার্টমেন্ট ইনচার্জ লাগবে, আমাদের যে কমিটি একটা ওটা কনভেনিং কমিটি হয় বলানো ওটাতে হয় কি কমিটি নিয়ে কামাকামি হয়তো বর্তমানে আমাদের দেশে এখন দিয়ে একটা হলো আইসিটি ডিপার্টমেন্ট, একটা ট্রেনিং ডিপার্টমেন্ট, সংবিধান টাকা সংবিধানটা ই করে তাতে কি আছে না আছে এগুলো তারপরে করা। আচ্ছা, তাহলে আমরা আলাদা না বইসা
আমাদের কাগজ কপিটা দিয়ে দেন, আমরা এটার মধ্যে আমরা আমাদের মোতাবেক কাগজ সেট করি আর সব ওপেন ফাইনাল কমিটি আমাদের 6 জনের আমরা এই 5 জনের 6 জনের বসে আমরা গঠনতন্ত্রটা ফাইনাল করব এবং গঠনতন্ত্রের প্রেক্ষিতে আমরা এই উপকমিটি কী হবে সেগুলো ভবিষ্যতে নির্ধারণ করব। আমাদের সংগঠনের প্রতিষ্ঠাকালীন সংগঠনগুলোকে আমরা একটা মূল্যায়ন করব এবং যে সমস্ত সাংবাদিক ওই প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত সময় দিয়েছেন তাদেরকে আমরা একটা মূল্যায়ন করব। অর্থাৎ আমরা একটা সার্টিফিকেট দিলেও তো একটা ডকুমেন্টস থাকে যে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল। এবং আমরা আগামী কত তারিখের ভিতরে পূর্ণাঙ্গ কমিটির সিদ্ধান্ত নিয়েছি 11 ডিসেম্বরের 11 বা 15 লেখা আছে। আচ্ছা, তাহলে আগামী মিটিং কবে হবে আমরা আপনাদেরকে জানাই দেবো। এর ভিতরে আমরা আমাদের এই ফেডারেশনের অসমাপ্ত কাজগুলো আমরা সম্পূর্ণ করে কমিটি দিয়ে এগোচ্ছি। আজকে এই পর্যন্তই শেষ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।